আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা, আপনাদের সবাইকে স্বাগতম স্কুল অফ এক্সেলেন্সের অ্যাডমিশন জার্নির গল্প সেশনে। আমরা প্রতিদিনই ধারাবাহিকভাবে আমাদের শিক্ষার্থীদের গল্প শুনি, তারা তাদের অ্যাডমিশনের সময় কিভাবে আমাদের সাথে ছিল, প্রথমবারের ব্যর্থতা ভুলে গিয়ে দ্বিতীয়বার এসে তারা কিভাবে সফল হলো, সেটাই হচ্ছে আমাদের সেকেন্ড টাইম শিক্ষার্থীদের অ্যাডমিশন জার্নির গল্প। প্রতিদিনের মতোই আজকেও আমাদের একজন শিক্ষার্থী আমাদের সাথে উপস্থিত হয়েছে। আজকে আমাদের সাথে যে শিক্ষার্থী উপস্থিত হয়েছে তার অ্যাডমিশন জার্নির গল্প বলবে। সে হচ্ছে খালিদ হাসান নাইম। খালিদ হাসান নাইম কেশবপুর সরকারি ডিগ্রি কলেজের সাবেক শিক্ষার্থী এবং রাজশাহী বিশ্ববিদ্যালয়ের এ ইউনিটে 51তম স্থান অধিকার করেছে এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এবং গুচ্ছ বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষাতেও খুবই ভালো মেরিট পজিশন অর্জন করেছে। খালিদ হাসান নাইম, তোমাকে স্বাগতম আমাদের আজকের এই সেশনে। তোমাকে অনেক অনেক অভিনন্দন। তুমি যথেষ্ট উল্লেখযোগ্য, আমি বলবো উল্লেখযোগ্য একটা ফলাফল করতে পেরেছো। আহ, যে কোনো ফার্স্ট টাইমার শিক্ষার্থীর ক্ষেত্রে এই ধরনের ফলাফল করার ড্রিম, যে এতগুলো বিশ্ববিদ্যালয়ে পড়ার সুযোগ পাওয়া প্লাস সবগুলো বিশ্ববিদ্যালয়ে কাছাকাছি মানে প্রথম দিকেই মেরিট পজিশন অর্জন করতে পারা, এটা যে কোনো শিক্ষার্থীর ক্ষেত্রে ড্রিম হয়ে থাকে। তো তুমি যেহেতু এটা অ্যাচিভ করতে পেরেছো, এর জন্য তোমাকে অনেক অনেক অভিনন্দন। ধন্যবাদ ভাইয়া। নিম, তোমার কাছে প্রথম জিজ্ঞাসা। তুমি তো যেহেতু সেকেন্ড টাইমার, প্রথমবার বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা দিলে, সুবিধাজনক কোনো ফলাফল আসলো না, অর্থাৎ তুমি চান্স পাওয়া যেটাকে বলে সেটা হয়তো বা ঠিকঠাক হলো না, বা তোমার স্বপ্ন পূরণটা হলো না। তো প্রথমবার তোমার বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষাতে যে কাঙ্ক্ষিত ফলাফল পাওয়া সেটা হলো না, এটা কেন হলো না বা এর পিছনে কারণগুলা কি কি, তোমার কি কি অভাব ছিল, এটা তোমার আলোকে তুমি যদি একটু বলতে। ভাইয়া, আমার অ্যাডমিশনের ফার্স্ট টাইমটা যদি আমি ব্যর্থতার গল্পটা উল্লেখ করি, সেখানে সব থেকে বেশি আসে আমার যে গাইডলাইনটা, আসলে যেটা প্রপার যে গাইডলাইনটা দরকার ছিল আসলে সেইটা আমি পাইনি ফার্স্ট টাইমে। আচ্ছা। যার জন্য আমি পড়ালেখাটা সেভাবে গুছিয়ে করতে পারিনি। পরিশ্রম হয়তো করেছি, কিন্তু লেখাপড়াটা যে আসলে কোন ধাপে করা দরকার, কোন ধাঁচে করা দরকার, কিভাবে করা দরকার, এটা আমি তেমন ভালোভাবে করতে পারি নাই, কারণ সঠিক গাইডলাইন আমার কাছে ছিল না। তারপরে এটাই মেইনলি এটাই। তারপরে যেমন এক্সাম দেওয়ার কিছু অভাব ছিল, তেমন এক্সামও দেই নাই, এটা বুঝি না। মেইনলি আসলে এখানে গাইডলাইনটারই অভাব ছিল আমার, যার জন্য আসলে হুম। প্রথমবার আমি তেমন ভালো ফলাফল করতে পারিনি পরিশ্রম করার সত্ত্বেও। এটা আর কি ভাই। আচ্ছা, তাহলে প্রথমবারের যে ব্যাপারটা ছিল যে তুমি অ্যাডমিশন টেস্টের যে প্রসিজিওরটা, আসলে অ্যাডমিশন টেস্ট বিষয়টা কি, এটাই হ্যাঁ, ঠিকঠাক হ্যাঁ, ভাবে বুঝে উঠতে, যেটা তুমি বললা। হ্যাঁ, হ্যাঁ। মানে যে কোশ্চেন আসলে গুলো বুঝে ওঠার আগেই করতে পরীক্ষা হবে শেষ, কি আমি করতে বুঝতে হবে। পারিনি। হ্যাঁ হ্যাঁ, বলো। মানে হয়েছে কি ভাই, আমি যে আসলে কোন ধাপে আমার পড়া লাগবে, মানে কোশ্চেন গুলো হুম। কেমন হয় এইগুলো তেমন আমার বোঝানোর মতো কেউ ছিল না। ঠিক আছে ভাই, এই জন্য আমি প্রথমবার আচ্ছা আচ্ছা। তেমন ভালো করতে পারি না। আচ্ছা আচ্ছা, তাহলে প্রথমবার যে বিষয়টা ঘটেছে যে তুমি আসলেই মানে এমন একজনের অভাব আহ, বোধ করেছো, বা এমন একটা প্ল্যাটফর্মের অভাব বোধ করেছো যে তোমাকে বোঝাবে যে আসলে বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার বিষয়টা হচ্ছে এমন, বা এটা পড়তে হয় এটা পড়তে হয় না, এভাবে পড়তে হয় এভাবে হ্যাঁ, পড়তে হয় না। এই বিষয়টা আসলে তোমার বোঝানোর মতো কোনো মাধ্যম তোমার প্ল্যাটফর্ম কাছে ছিল ছিল। না। হ্যাঁ, আর কোনো পরিচিত বড় ভাই যারা বিশ্ববিদ্যালয়ে পড়েন বা ভালো কোনো প্ল্যাটফর্ম বা এমন কিছু তোমার ছিল না, যেটা তুমি বললা। হ্যাঁ, অর্থাৎ হ্যাঁ, তোমার প্রচেষ্টা ছিল, অনেক পরিশ্রম ছিল, কিন্তু আসলেই সঠিক পদ্ধতির মধ্য দিয়ে তুমি যেতে পারোনি, এটা ছিল তোমার প্রথমবারের ব্যর্থতার প্রধান কারণ, তুমি যেটা বললা। আচ্ছা নাই, আমরা দেখি যে প্রথমবারে আমরা যখন ব্যর্থ হই, আমি ব্যর্থ মানে এটা না যে সবাই ব্যর্থ হয়ে যাবে। তুমি যেহেতু কেশবপুর সরকারি ডিগ্রি কলেজে পড়েছো, সেখান থেকে অনেকে বিশ্ববিদ্যালয়ে পড়ার সুযোগ পেয়ে গিয়েছে প্রথমবারে, হ্যাঁ, তারা তোমার বন্ধু, তারা অবশ্যই। বিশ্ববিদ্যালয়ে পড়ার সুযোগ পেয়ে গিয়েছে। তো সেখান থেকে আমাদের কি হয়, মানে সাময়িক একটা মন খারাপ বা আমরা কিছুটা হলে ভেঙে পড়ি, এই ধরনের পরিস্থিতিতে পড়তে হয়। আবার দেখা যাচ্ছে যে ফ্যামিলি সাপোর্টটা সেকেন্ড টাইমে এসে একটু কমে যায়, বা অনেক ক্ষেত্রে সাপোর্ট থাকেও না। আবার প্রতিবেশীদের মধ্য থেকেও যদি কেউ বিশ্ববিদ্যালয়ে পড়ার সুযোগ পায় এবং আমি যদি না পাই, সেই ক্ষেত্রেও কিছুটা হলেও তাচ্ছিল্যের শিকার বা এই ধরনের অপ্রীতিকর পরিস্থিতির মুখে পড়তে হয়। তো এই সিচুয়েশন এই সিচুয়েশনটা আমাদের অনেকটাই মেন্টাল প্রেসারের, হ্যাঁ, যে আমরা প্রচুর পরিমাণে মেন্টাল প্রেসার নিয়ে ফেলি এই সময়ে। তো তোমার ক্ষেত্রে অভিজ্ঞতাটা কেমন ছিল, অর্থাৎ ফার্স্ট টাইমে তুমি তো বিশ্ববিদ্যালয়ে কাঙ্ক্ষিত ফলাফল করতে পারলা না, তারপর থেকে সেকেন্ড টাইমে চান্স পাওয়ার আগ পর্যন্ত এই ধরনের মানসিক চাপ আসে, এই সিচুয়েশন গুলো তোমার ক্ষেত্রে কেমন ছিল? ভাই, এই সিচুয়েশন গুলো আসলে মানে বলার মতো না, বুঝছেন। আমার এই সিচুয়েশন গুলো আসলে মনে পড়লে এখন আমার চোখে পানি আসে।
আচ্ছা। যখন প্রথমবার চান্স পাইনি তখন বিশেষ করে আমার ফ্রেন্ড সার্কেল যারা আছে তারা এমন ভাবে ক্রিটিসাইজ করতে লাগলো যেটা আসলে আমি নিতে পারতেছিলাম না। আমি ঘর থেকে আচ্ছা। বেরোনো বন্ধ করে দিয়েছিলাম, এতটা খারাপ অবস্থা ছিল আমার। ফ্যামিলি থেকে মোটামুটি সাপোর্ট ছিল, হ্যাঁ প্রথমবার চান্স না পাওয়ার পরে আব্বু আম্মু সবাই মোটামুটি হতাশ হয়ে যায়। তারপরেও মোটামুটি সাপোর্ট ছিল, হ্যাঁ সাপোর্টটা অবশ্যই কমে গিয়েছিল, আগের মতো হয়তো বা অতটা বিশ্বাস আমার উপর আর ছিল না তাদের যে আমি আসলে পারবো, আমার দ্বারা সম্ভব। সাপোর্টটা একটু হলেও কমে গেছিল। আর আচ্ছা। প্রতিবেশীদের কথা কি বলবো, প্রতিবেশীরা আমার অনেক এলাকার যারা আছে অলরেডি ইউনিভার্সিটিতে পড়ে, আমার পাশের অনেকে আছে, তাদের মনে করেন যে তাদের যে সমালোচনা আসলে, যেটা আসলে বলার মতো না। মানে আমি টোটালি বাইরে বেরোনো বন্ধ করে দিয়েছিলাম, এরকম একটা সিচুয়েশন হয়েছিল। মানে ঘর থেকে বেরোনো বন্ধ করে দিয়েছিলাম কিছু মাসের জন্য, এতটা আচ্ছা। খারাপ অবস্থা। একদম এটা সত্যি কথাই বললাম। আচ্ছা। তাহলে নাইমের ক্ষেত্রে এই সিচুয়েশনটা আসলেই খুবই বাজে ছিল। আমি বলবো যে বন্ধুদের কাছ থেকে সমালোচনার শিকার হওয়া বা তাদের কাছ থেকে কোনো তাচ্ছিল্যের শিকার হওয়া, যারা প্রতিবেশী আছেন তাদের কাছ থেকে তাচ্ছিল্যের শিকার হওয়া, এগুলো আসলেই আমাদের জন্য খুবই ডিজার্টেনিং। মানে আমরা মানসিকভাবে আসলেই ছোট হয়ে যাই সেই সময়গুলোতে। এবং আমরা দেখি না যে পরিবার থেকে যে সাপোর্টটা কমে আসা, এটাও মূলত ঘটে এই কারণগুলাতে। যখন আমি দেখতেছি যে আমার সন্তানকে অন্যরা ছোট করতেছে, এটা করতেছে, এটা করতেছে, আমি যদি খুব বেশি কনসাস না হই, সেখানে আমি করি কি যে নিজের সন্তানের প্রতি আমি অবিচার করে ফেলি সিচুয়েশনে। হ্যাঁ তো হ্যাঁ এটাই হ্যাঁ। হয় পরিবারের পক্ষ থেকে। তারপরে তোমার পরিবারের সাপোর্টটা এমনও একদম হয়েছে, ছিল না, এমনও হ্যাঁ হয়নি। এমনও হয়েছে আমার আব্বুর ফ্রেন্ড আছে, তাদের দেখা যাচ্ছে তাদের ছেলে মেয়েরা ইউনিভার্সিটিতে পড়ে, তারা আব্বুরে অপমান করছে এই পর্যন্ত হয়েছে যে আচ্ছা। তোমার আচ্ছা। ছেলের দ্বারা সম্ভব না, এইভাবে কি হয় নাকি, অনলাইনে কোচিং করে কি আর চান্স পাওয়া যায়, এইগুলো বিভিন্ন আচ্ছা। কাহিনী। আচ্ছা। তো তাহলে এই যে তোমার আহ, পরিবারকেও আসলে ছোট হতে হয়েছে অনেক ক্ষেত্রে, এটা আসলে হ্যাঁ খুবই দুঃখজনক। তো এই সিচুয়েশন গুলো নেওয়া আসলেই কষ্টকর। হ্যাঁ, মানে তুমি যেটা বলছো, এই সিচুয়েশন গুলো নেওয়া কষ্টকর। এবং দেখা যাচ্ছে যে তোমার বাবাকে বিভিন্ন রকম কথা বলছে বিভিন্ন জন, তোমার বাবার বন্ধু বা তাদের ছেলে মেয়ে ইউনিভার্সিটিতে পড়ে এই সুবাদে বলছে। তো এগুলো নেওয়া আসলে কষ্টকর তোমার বাবার পক্ষে, তোমার পক্ষে, তোমার পরিবারের পক্ষে, সবার জন্য। আহ হ্যাঁ। তো সেই জায়গাতে তুমি যে মানে যে ইয়াটা দেখিয়েছো, কনসিস্টেন্সি দেখিয়েছো, যে তুমি এই সিচুয়েশন থেকে অনেকেই ইয়া হয়ে যায় যে আসলে হবে না, সম্ভবই না, এই জায়গাতে চলে যায় অনেকে। আবার অনেকে আছে যে জেদটাকে ধরে রাখে যে না, আমি তো এইগুলা ফেস করছি, আমার এইখান থেকে মানে সামহাও আমাকে ভালো করতেই হবে। এই জেদটা অনেকে নিয়ে চলে আসে, এবং আশা করি তোমার ক্ষেত্রে এই পজিটিভ জেদটাই এসেছিল, যে কারণে তুমি যা ফলাফল করেছো, এটা যে কোনো ফার্স্ট টাইমার শিক্ষার্থীর ক্ষেত্রেও স্বপ্নের মতো ফলাফল। রাজশাহী বিশ্ববিদ্যালয় বাংলাদেশের আমি বলবো যে যে কোনো মানবিকের শিক্ষার্থীর ক্ষেত্রে ঢাকা বিশ্ববিদ্যালয়ের পরেই তার অবস্থান। রাজশাহী, চট্টগ্রাম, জাহাঙ্গীরনগর এগুলো হচ্ছে ঢাকা ইউনিভার্সিটির পরে এগুলোর অবস্থান। এবং তুমি রাজশাহীতে, চট্টগ্রামে এবং গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়গুলোতেও পড়ার সুযোগ পেয়েছো। তো এই যে এতগুলো বিশ্ববিদ্যালয়ে পরবর্তীতে পড়ার সুযোগ পাওয়া, এটা অবিস্মরণীয় আমি বলবো। তো ফার্স্ট টাইমে যে মানসিক প্রেশারটা, সেটা তুমি সামলিয়ে উঠে যে এতগুলো ভালো রেজাল্ট করতে পেরেছো, এটা আমি বলবো যে মধুর প্রতিশোধ যেটাকে বলে। যারা তোমার সমালোচক ছিলেন, যারা তোমাকে, তোমার পরিবারকে ছোট করে কথা বলতেন, তাদের প্রতি খুবই মধুর একটা প্রতিশোধ। মানে উইথাউট ওয়ার্ড, কোনো শব্দ ব্যবহার ছাড়াই তারা তাদের যে জবাবটা সেটা পেয়ে গেছে। এবং সব থেকে ইম্পর্টেন্ট ব্যাপার তুমি যেটা বললা যে অনলাইনে কোচিং করে কি আর বিশ্ববিদ্যালয়ে চান্স পাওয়া যায়, তো এই যে বিষয়টা, মানে এটার এক্সাক্ট জবাব যেটা, সেটা আশা করি তুমি দিতে পেরেছো তাদেরকে। আচ্ছা। তো নাইম, তো তুমি তো ফার্স্ট টাইমে বললা যে তোমার আসলেই সেভাবে গাইড করার কেউ ছিল না বা কোনো ছিল। মাধ্যম ছিল না। সেকেন্ড টাইমে এসে তুমি মোটামুটি একটা পদ্ধতির মধ্য দিয়ে গেছো, যে কারণে আশা করি তুমি সফল হয়েছো। তো সেকেন্ড টাইমে এসে তুমি স্কুল অফ এক্সিলেন্সে ভর্তি হলে। তো এইখানে স্কুল অফ এক্সিলেন্স নামে যে কোনো প্রতিষ্ঠান আছে বা এখানে ভর্তি হওয়া যায়, এই স্কুল অফ এক্সিলেন্সের সাথে তোমার পরিচিতি হলো কি করে? এবং কোন পর্যায়ে তুমি বিশ্বাস করলে যে স্কুল অফ এক্সিলেন্সে ভর্তি হওয়া যায়? এবং কিভাবে তুমি বিশ্বাসটা করলে আসলে যে স্কুল অফ এক্সিলেন্সে ভর্তি হওয়া উচিত? স্কুল অফ এক্সিলেন্সের সাথে তোমার জার্নি শুরু হওয়ার গল্পটা যদি আমাদেরকে একটু জানাও। প্রথমবার যখন আমি ব্যর্থ হই তখন আসলে আমি একটা সঠিক উপযুক্ত প্ল্যাটফর্ম খুঁজতেছিলাম যে আসলে কোথায় ভর্তি হলে যেটা আমার জন্য ভালো হবে, আমি চান্স পাইতে আচ্ছা। পারি, ভালো দিক নির্দেশনা দিয়ে ভালোভাবে পড়াবে, এরকম একটা প্ল্যাটফর্ম খুঁজতেছিলাম। তো আমার এক ফ্রেন্ড আছে,
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে গতবার অষ্টম হয়েছে, এবং ও মোটামুটি সব জায়গায় চান্স পাইছে। মাহিনুর রহমান আচ্ছা। মাহিন তার নাম। হ্যাঁ, হ্যাঁ, এখন আমাদের সাবেক শিক্ষার্থী মাহিনুর রহমান মাহিন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আপনাদের শিক্ষার্থী, আমার বাসার পাশেই বাসা ওর। আমার আচ্ছা, ফ্রেন্ড, আচ্ছা, একসাথে আমরা এইচএসসি পড়ছি। তো আচ্ছা। আমি ওর সাথে কথা বলি যে, বন্ধু, যে তোমার যে সফল হওয়ার বিষয়টা আসলে সিক্রেটটা কি? তো ও আমারে বললো এরকম বিষয়টা এরকম, আমি এই প্ল্যাটফর্মে ছিলাম, এখানে অনেক ভালো মানে আর কি এক্সাম নেয়, ভালো পড়ায়, ভালো ক্লাস নেয়, স্যারগুলো অনেক অভিজ্ঞ। তারপরে ওর কাছ হুম। থেকে আর কি মেইনলি শোনা। তারপরে আমি নিজেও দেখলাম, অনেক একটু ঘাটাঘাটি করলাম পেজটার বিষয়ে, প্ল্যাটফর্মটার বিষয়ে একটু আচ্ছা, ঘাটাঘাটি করার পর দেখলাম যে না, আসলে অনেক ভালো। এখান থেকে প্রতি বছরই অনেক ছেলে মেয়ে যারা অ্যাডমিশন, ভর্তি পরীক্ষায় ভালো ভালো ভার্সিটিতে চান্স পাচ্ছে অ্যাভেলেবেল। সো আমি এখান থেকে আমার ট্রাস্টটা চলে আসছে যে না, এখানে যদি আমি ভালো করতে পারি তাহলে ইনশাল্লাহ আমি অবশ্যই ভার্সিটি ভর্তি পরীক্ষা ভালো করতে পারবো। এই বিশ্বাস আচ্ছা। থেকেই ভর্তি হওয়া ছিল ভাই। আচ্ছা, তাহলে তুমি অনেস্ট রিভিউ নিয়েছো এমন একজন শিক্ষার্থীর কাছ থেকে যে কিনা আমাদের খুবই পরিচিত একজন মুখ। আচ্ছা, হ্যাঁ তো দেখো, স্কুল অফ এক্সিলেন্সের যে বিষয়টা তুমি সব থেকে বেশি গুরুত্ব দিয়েই ভর্তি হয়েছো সেটা হচ্ছে এখানে পড়ানোর মানটা কেমন সেটা দেখে। যে তুমি যেটা হ্যাঁ হ্যাঁ বললা হ্যাঁ যে বোঝার চেষ্টা করেছো আসলেই যে আসলেই এখানে লেখাপড়াটা হবে কিনা। আর হ্যাঁ, অবশ্যই। আমার আমার যে আকাঙ্ক্ষা যেটা আছে সেই আকাঙ্ক্ষাটা আসলেই পূরণ হবে কিনা সেগুলা বিস্তারিত জেনে শুনেই তুমি স্কুল অফ এক্সিলেন্স এসেছো। তো এই যে হ্যাঁ মানে খুবই কনসাসনেস কাজ করা, মানে এটা আমি মনে করি খুবই পজিটিভ একটা সাইড। আমরা দেখি যে আমাদের দেশের বিশেষ করে মানবিকের স্টুডেন্টরা, অর্থাৎ আর্টস ব্যাকগ্রাউন্ড স্টুডেন্টরা এত বেশি চিন্তা ভাবনা করে না যেটা সায়েন্স ব্যাকগ্রাউন্ড স্টুডেন্টরা করে। দেখবা যে সায়েন্সের একজন স্টুডেন্ট কোচিং করবে, সে আসলেই একটা প্ল্যাটফর্ম সম্পর্কে জানা বোঝার চেষ্টা করে যে আসলে এখানে লেখাপড়া হবে কিনা। বাট মানবিকের শিক্ষার্থীদের ক্ষেত্রে এই টেন্ডেন্সি খুবই কম, তারা এত বেশি জানাশোনা করার চেষ্টা করে না। হ্যাঁ, মানে হ্যাঁ জাস্ট আবেগের বশেই বিভিন্ন প্ল্যাটফর্মে ভর্তি হয়ে যায়, এটা মানবিকের হ্যাঁ শিক্ষার্থীদের ক্ষেত্রে খুবই সমস্যার একটা বিষয়। হ্যাঁ, তো সেখানে তুমি ঠিক এই আউট অফ দ্য বক্স চিন্তা করতে পেরেছো যে একটা প্ল্যাটফর্মে ভর্তি হব, তো আমাকে আগে তো মানে জেনে বুঝে দেখতে হবে যে প্ল্যাটফর্মটা কেমন। অবশ্যই। তো এখানে যারা এর আগে পড়েছে তাদের কাছ থেকে রিভিউ নেওয়া, প্লাস হ্যাঁ সেখানে দুই একটা ফ্রি ক্লাস দেখা, এটা আসলে হ্যাঁ, মানবিকের এখান থেকে শিক্ষার্থী ফ্রি খুব ক্লাস, কম করে। এখানে স্কুল অফ এক্সিলেন্সের যে ইউটিউবে পেজ গুলো আছে ওখান থেকে কিছু ফ্রি ক্লাস দেখছি। দেখার পরে আচ্ছা, মনে আচ্ছা। হয়েছে না, আসলে প্ল্যাটফর্মটা যথেষ্ট উপযুক্ত। হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা, তো এটা আসলে তোমার জন্য খুবই একটা মানে পজিটিভ সাইড ছিল ওই সময়। আমি বলবো এটা সবার ক্ষেত্রে কাজ করে না এই ধরনের কনসাসনেস। তোমার মধ্যে যেহেতু ছিল, এটা তোমার ক্ষেত্রে খুবই বেশি উপযোগী হয়েছে শেষ পর্যন্ত আশা করি। আচ্ছা, নাইম, তাহলে এভাবেই তুমি স্কুল অফ এক্সেলেন্সে ভর্তি হলে। তো স্কুল অফ এক্সেলেন্সে তুমি যেহেতু একমাত্র প্ল্যাটফর্ম যেখানে পড়েছো, অন্য কোথাও পড়ো নাই, এবং এখানে পড়ে যে এতগুলো ভালো রেজাল্ট তুমি করেছো, তো নিশ্চয়ই এখানকার ক্লাস, এখানকার আহ ক্লাসের সাথে পরীক্ষা, এসব বিষয়গুলোই তোমার একদমই নিত্যদিনের অনুষঙ্গ ছিল, যেহেতু জি তুমি ভাই। সম্পূর্ণ সময় আমাদের সাথে ছিলে। তো নাইম, তুমি দেখো যে আমাদের এখানে যে ক্লাসগুলো ছিল বাংলা, ইংলিশ, সাধারণ জ্ঞানের ক্ষেত্রে প্রত্যেকটা বিভাগেই ক্লাস সংখ্যা ছিল যথেষ্ট, বা যে যথেষ্ট। কোনো কিছু কিছু ক্ষেত্রে বলা যায় একটু সংখ্যায় একটু বেশি। যেমন বাংলা, ইংলিশ, সাধারণ জ্ঞান আলাদা করলে দেখা যাবে যে কোনোটাই 50টার কম করে ক্লাস হয় নাই। ক্লাস মানে হয়নি। বাংলাতে অ্যাটলিস্ট 50টা, ইংরেজিতে অ্যাটলিস্ট 50টা, সাধারণ জ্ঞানে অ্যাটলিস্ট 50টা। এবং তোমাদের সাথে আমাদের জার্নিটা ছিল বেশ লং। আমরা গত বছর জুলাই বিপ্লবের ঠিক পরপরই তোমাদের ক্লাস শুরু করেছিলাম, জি ভাই। এবং শেষ করেছি তো রিসেন্টলি কিছুদিন হলো এই যে হাজী দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার মধ্য দিয়ে। তো এই যে হ্যাঁ একটা লং টাইমে তোমাদের এত বেশি ক্লাস নেওয়া, এবং ক্লাসের সাথে পরীক্ষাগুলো চলেছে, তোমরা খেয়াল করেছো যে প্রত্যেকটা ক্লাসে দুইটা করে পরীক্ষা থাকতো, হ্যাঁ হ্যাঁ, ক্লাসের শুরু এবং শেষে পরীক্ষা থাকতো। অবশ্যই। আবার মনোযোগ এক সপ্তাহে যে মনোযোগ ক্লাসগুলো যাচাই হতো একটা হইতো, সেটা আর আবার পরে একটা উইকলি হইতো। টেস্ট। হুম, উইকলি টেস্ট হতো। তো জি। এভাবে শেষে শেষে গিয়ে আবার মডেল টেস্ট দিতে হয়েছে। অর্থাৎ হ্যাঁ তোমাকে আলটিমেটলি অনেক পরীক্ষার মধ্য দিয়ে যেতে হয়েছে, অনেক হ্যাঁ ক্লাসের মধ্য দিয়ে যেতে হয়েছে। তো স্কুল অফ এক্সিলেন্সের এত বেশি ক্লাস, এত বেশি পরীক্ষা, এবং আমাদের যে সামগ্রিক ক্লাসগুলো, এগুলোর মূল্যায়ন একজন শিক্ষার্থী হিসেবে তুমি কিভাবে করবে? হ্যাঁ, আসলে মূল্যায়ন করার ভাষা আমি আপনাকে, ওই যে ফর্মটা পূরণ করছি ওখানে আমি লিখছি আপনাদের যে ক্লাসের যে আচ্ছা, মূল্যায়নের যে বিষয়টা। আচ্ছা, আসলে ভাই প্রত্যেকটা ক্লাস এতটা, মানে আমি এক্সপ্লেইন করার আমার কোনো ভাষা নাই। আচ্ছা। প্রত্যেকটা ক্লাস এতটা সুন্দর গোছালো, এবং মানে মনে হয় যে একটা ক্লাস করলে আমার
পড়া 95% হয়ে যায়, এরকম একটা অবস্থা যদি একটু নোট করা হয় ক্লাসের সাথে। আচ্ছা। হুম প্রত্যেকটা ভাইয়া তো বলে নোট করতে। তো হুম প্রত্যেকটা ক্লাস এতটা গোছালো, বিশেষ করে আমি যদি সাইফুর ভাইয়ের কথাটা বলি, ভাইয়ের বাংলা ক্লাস মানে আমার কাছে হুম এত বেস্ট লাগছে। প্রত্যেকটা স্যারই বেস্ট, হুম। কিন্তু আমার কাছে স্পেশাল ভাইয়ের ক্লাসটা একটু বেশি ভালো লাগতো আর কি। মানে আচ্ছা একটু আচ্ছা এনজয় করতাম বেশি, ভাইয়ের ক্লাসটা অনেক এনজয় আচ্ছা করতাম। প্রত্যেকটা আচ্ছা। ক্লাসে ভাই ভালো ছিল, খুবই মানে একদম গোছালো একেবারে। যেটুকু আচ্ছা। দরকার, যেটুকু বাদ দেওয়া দরকার, যেটুকু দরকার একেবারে হুম। সবটুকু ছিল ভাই। আচ্ছা আচ্ছা। একেবারে সেরা, যেটা বলা হুম। যায়। তো আহ, ক্লাসের মান যেটা বললা যে তোমার যে প্রত্যাশাটা ছিল সেটা পূরণ হয়েছে ক্লাসের 100 মান বার দিয়ে ভাই, দেখো। 100 বার। আমাদের এখানে শিক্ষকদের সব থেকে বড় শক্তি হচ্ছে আমাদের এখানকার শিক্ষকদের অভিজ্ঞতা। দেখবা জি যে জি। এখানে প্রত্যেকটা ডিপার্টমেন্টে সিনিয়র টিচার আছেন, বাংলাতে, ইংলিশে, সাধারণ জ্ঞানে। হ্যাঁ আহ, যে যারা হচ্ছে বিভাগীয় প্রধান তারা খুবই সিনিয়র এবং তাদের অভিজ্ঞতা অনেক বেশি। যেমন সাইফুর রহমান স্যারের কথা তুমি বললে, সাইফুর রহমান স্যারের পড়ানোর অভিজ্ঞতা অর্থাৎ টিচিং এক্সপিরিয়েন্স হচ্ছে আমার তোমার বয়সের সমান বা হয়তো বা বয়সেরও বেশি। মানে তিনি এতদিন ধরে জি পড়াচ্ছেন শুধু বাংলা, জি ভাই। এবং বাংলা পড়াচ্ছেন কাদেরকে? অ্যাডমিশন স্টুডেন্টদেরকে। তো এই হ্যাঁ যে দীর্ঘদিনের অভিজ্ঞতা, আবার দেখো যে ইংলিশের ক্ষেত্রে বাকি বিল্লাহ স্যার হ্যাঁ, অনেক বিল্লাহ, অভিজ্ঞ, বাকি বিল্লাহ ভাই, 15 তারপরে হচ্ছে বছরের তো বেশি আমাদের সময় ধরে হাসনাত আব্দুল্লাহ পড়াচ্ছেন। ভাই। হাসনাত আব্দুল্লাহ স্যার অনেক অভিজ্ঞ। হ্যাঁ, সাধারণ জ্ঞানে সাকিব শাহরিয়ার স্যার অনেক অভিজ্ঞ। অর্থাৎ শাহরিয়ার প্রত্যেকটা শাহরিয়ার ডিপার্টমেন্টে ভাইয়ের যে ক্লাস তো সেই। সিনিয়র টিচার প্লাস জুনিয়র টিচারের যে কম্বিনেশনটা রাখা হয়েছে, এটাই হচ্ছে স্কুল অফ এক্সেলেন্সের টিচিং এর সব থেকে বড় স্ট্রেংথ আমার কাছে মনে হয়। এবং এটার যে ফুল অ্যাডভান্টেজ তোমরা সেটা নিতে পেরেছো তোমাদের ভাষ্য অনুযায়ী। আচ্ছা দেখো যে তুমি প্রথম একটা বিষয় উল্লেখ করেছিলা যে আহ, তোমাকে এই ধরনের কথা শুনতে হয়েছে ওই সময় যে অনলাইনে কোচিং করে কি কোথাও চান্স পাওয়া যায় কিনা। তো হ্যাঁ, এই তোমার কথা তো একবার এখনকার শুনিনি, অনেকবারই শুনছি ভাই। আচ্ছা আচ্ছা। তো তোমার বর্তমানে অবজারভেশনটা কি? যে ধরো এই যে তুমি এখন কথা বলছো লাইভে আমাদের সাথে অনেকে শুনছে যারা সেকেন্ড টাইম ভর্তি পরীক্ষা দিবে, বা তারা আহ, যারা ফার্স্ট টাইমেও দিবে এমন অনেকেই শুনছে। তো তাদের উদ্দেশ্যে তুমি যদি এখানে বলো যে আসলে অনলাইনে কি, যে কথাটা তোমাকে শুনতে হচ্ছে যে অনলাইনে কি ভর্তি প্রস্তুতি নেওয়া যায়, মানে এই কথাটার ভ্যালিডিটি বা এই কথাটার ক্রেডিবিলিটি কতটুকু তোমার কাছে এখন কি মনে হয়? ভাই এখানে প্রমাণ দেওয়ার কিছু নাই, প্রমাণ আমার রেজাল্টে হয়ে গেছে, বুঝছেন। আচ্ছা। তারপরেও তোমার আমি রেজাল্টে বলতে হয়ে চাই যে গেছে। আমি বলতে চাই যে আসলে অনলাইনে অবশ্যই সম্ভব, 100 বার সম্ভব। এখান থেকে অনেকে চান্স পাচ্ছে, আমিও যেমন পাইছি, আমার অনেক ফ্রেন্ডরাও পাইছি, এই প্ল্যাটফর্ম থেকেই পাইছি ভাই। তারপরে হচ্ছে হুম আপনার এখান থেকে মানে স্যারদের যে গোছালো, মানে একেবারে যদি বলি যে পিডিএফ গুলো, তারপর হচ্ছে হলো আহ, পড়ানোর যে মানেগুলো, মানে যেগুলো লাগে না লাগে সেইগুলা, বিশেষ করে পরীক্ষাটা, মানে এত বেশি পরীক্ষা, মানে প্রত্যেকটা হুম ক্লাস করলে মনোযোগ যাচাই, তারপরে ক্লাস শেষ হয়ে গেলে সেই শুধু ক্লাসের উপর একটা টেস্ট, দেন হচ্ছে হুম উইকলি টেস্ট, দেন মডেল টেস্ট, দেন হুম ইউনিভার্সিটি টেস্ট। হুম এই হুম পরীক্ষাগুলা আসলে এতটা গুরুত্বপূর্ণ, যদি কেউ শুধু ক্লাস করে পরীক্ষাগুলোও দেয়, আমি মনে করি তার জন্য ইউনিভার্সিটিতে চান্স পাওয়া অনেকটা ইজি হয়ে যাবে, যেটা আসলে অনলাইন প্ল্যাটফর্ম থেকেই পাওয়া সম্ভব, যেটা আসলে অফলাইনে এত পরীক্ষা দেওয়া কখনো সম্ভব না। আমি আচ্ছা আচ্ছা। যদিও হ্যাঁ। অফলাইনে কোচিং করি নাই, তারপরে আমার হুম মনে হয় অফলাইনে এত পরীক্ষা দেওয়া কখনোই সম্ভব সম্ভব না। হুম। যতগুলো পরীক্ষা এখানে হয়, যেভাবে হয়, প্রত্যেকটা ক্লাসের শেষে পরীক্ষা হয়। তো অবশ্যই আমি মনে করি, অবশ্যই অবশ্যই 100 বার বলতে পারি যে অনলাইনে কোচিং করে অবশ্যই ভালো জায়গায় চান্স পাওয়া সম্ভব, যদি আচ্ছা। হ্যাঁ। প্ল্যাটফর্মটা হয় স্কুল অফ এক্সেলেন্স এর মতো। আচ্ছা। যেটার প্রমাণ তোমার রেজাল্ট তুমি বললে, যে সেকেন্ড টাইমে এসে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে 51তম হওয়া। দেখবা যারা প্রথমবার পরীক্ষা দেয় ফার্স্ট টাইমার তাদেরও এটা ড্রিম যে আমি সেরা 50-এর মধ্যে বা 60-এর মধ্যে পজিশন করবো, 100-এর মধ্যে থাকবো। আবার দেখো তুমি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে খুব ভালো মেরিট পজিশন অর্জন করেছো, ভালো সাবজেক্ট পাবে সেইখানেও। ভাই গুচ্ছে যে ওখানে মেরিট ইকোনমিক্স আসছে। পজিশন, আচ্ছা ইকোনমিক্স এসেছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে, খুবই ভালো সাবজেক্ট। আবার তুমি গুচ্ছে যা মেরিট পজিশন পেয়েছো এটা দিয়ে বর্তমানে গুচ্ছের মধ্যে সব থেকে ভালো বিশ্ববিদ্যালয় হচ্ছে ইসলামী বিশ্ববিদ্যালয় কুষ্টিয়া। ইসলামিক ইউনিভার্সিটি, হ্যাঁ। সেইখানে সেখানেও তুমি দেখবা যে খুব ভালো মানের সাবজেক্ট পেয়ে যাবো, প্রথম সারি সাবজেক্ট পেয়ে যাবা। তার হ্যাঁ মানে তুমি যে তিনটা পরীক্ষা দিয়েছো, রাজশাহী, চট্টগ্রাম, গুচ্ছ, তিনটাতেই তুমি প্রথম সারি সাবজেক্ট পাবে। এবং রাজশাহীতে তো আইন, ভূমি আইন এগুলো অবশ্যই আসবে। ভাই তো রাজশাহী আইন আসছে ভাই।
মাহিন এসেছে, কনগ্রাচুলেশন তোমাকে, খুবই ভালো ডিপার্টমেন্ট। এবং তুমি ধন্যবাদ যেটা ভাইয়া। বললে যে তোমার বন্ধু মাহিনুর রহমান মাহিন, সে আইন বিভাগে আছে। তো জি যেহেতু তুমি সেখানেই পড়ার সুযোগ পেয়ে গেছো, তো এটা তোমার জন্য আসলেই খুব ভালো। আশা করি তুমি আহ, আইন বিভাগের যে কাঙ্ক্ষিত সফলতা ভবিষ্যতে সেটা অবশ্যই পাবে। ইনশাআল্লাহ আচ্ছা, ইনশাআল্লাহ। তো নাইম, তুমি তো আমাদের ডাইজেস্ট পড়েছো, তুমি আমাদের ডাইজেস্ট জি দেখেছো। তো জি ভাই। আমাদের যে ক্লাসের সিস্টেমটা বা আমাদের পড়ানোর যে সিস্টেমটা, সেটা হচ্ছে যে একজন স্টুডেন্ট প্রথমে ক্লাস করবে, ক্লাসের পরেই সে পরীক্ষা দিবে এবং ক্লাসের আগেও হ্যাঁ একটা পরীক্ষা দিবে। হ্যাঁ তারপর সে আমাদের যে স্লাইডটার অ্যানোটেড স্লাইড সে পেয়ে যাবে। হ্যাঁ। আচ্ছা, অর্থাৎ সে পরীক্ষা দিল, ক্লাস করলো, স্লাইডটা পেয়ে গেল, মানে আমরা যা যা পড়িয়েছি। আচ্ছা, এবং শেষে প্র্যাকটিস করবে আমাদের ডাইজেস্ট থেকে। ডাইজেস্টটা হচ্ছে আমাদের জি মূলত জি। প্র্যাকটিস বুক, সেখানে প্র্যাকটিসের জন্য শুধুমাত্র হ্যাঁ। এমসিকিউ দেওয়া। তো এই ডাইজেস্টটার উপকারিতা কতটুকু তোমার কাছে মনে হয়েছে? মানে ক্লাসের পরেই দেখবা যে ক্লাসের টপিক ধরে ধরে ডাইজেস্টের টপিক সাজানো আছে জি এবং ভাই। এমসিকিউ দেওয়া। এই ডাইজেস্টের উপযোগিতা কতটুকু তোমার দৃষ্টিতে, তুমি যদি মূল্যায়ন করো? হ্যাঁ, ডাইজেস্টার উপযোগিতা বলার আগে আমি একটু অন্যদিকে বলবো যে যখন আমি অন্যান্য বই পড়তাম, হুম এত বেশি পড়া, মানে কোনটা হুম পড়বো কোনটা বাদ রাখবো এটাই বুঝতে পারতাম হুম না। হুম তারপর যখন আপনাদের প্ল্যাটফর্মে আমি ভর্তি হলাম, আপনাদের হুম ডাইজেস্ট দেখলাম, ক্লাস করার পর যখন ডাইজেস্টটা দেখলাম, ঠিক যেভাবে ক্লাসগুলো সাজানো থাকে, যেভাবে লেকচার গুলো দেওয়া হয়, ঠিক সেইভাবে প্র্যাকটিস গুলো ডাইজেস্টে সাজানো হুম থাকে। হুম সেখানে আসলে যতটুকু প্রয়োজন, যদিও প্র্যাকটিস অনেক বেশি থাকে, তারপর আমি মনে করি অতটুকু প্রয়োজন হুম হুম। ততটুকু ওখানে থাকে। এবং এটা আসলে খুবই উপকারী ভাই। মানে আচ্ছা। ক্লাসটা করার পরে যখন ডাইজেস্টটা দেখা হয়, যখন প্র্যাকটিসটা করা হয়, তখন হুম নিজের যোগ্যতাটা বোঝা যায় যে না আসলে আমার পজিশনটা কোথায় আছে, আমি আসলে হুম পারতেছি কিনা, এটা আসলে ওখান থেকে বোঝা যায়। সো আমি মনে করি হুম। যে ডাইজেস্ট পড়াটা অবশ্যই গুরুত্বপূর্ণ। আপনাদের ডাইজেস্টটা যারা ভর্তি আছে আচ্ছা আচ্ছা অবশ্যই তোমাকে বলবো ডাইজেস্টটা পড়ার জন্য। আমি নিজেও পড়ছি, অনেক অনেক হেল্পফুল ভাই, অনেক। আচ্ছা। ডাইজেস্টের বিষয়টা তুমি আলোচনা করলে, যে ডাইজেস্টটা আসলেই খুবই অল্পের মধ্যে সাজানো, যে স্টুডেন্ট হ্যাঁ যাতে হ্যাঁ বইটা খুলেই মানে মহাসাগরে পড়ার মতো অবস্থাতে না চলে যায়, বইটা হ্যাঁ হ্যাঁ খুলেই যাতে ফিল করে যে না, সবকিছু আমার সামনে আছে, এটা আমি পারবো পড়ে শেষ করতে হ্যাঁ। এবং এটা আমি শেষ করব, এইটা যাতে সে ফিল করতে পারে, এভাবেই ডাইজেস্টটা সাজানো। আচ্ছা নাইম, তুমি দেখো যে আমাদের তো সবকিছু অনলাইন কেন্দ্রিক। জি। আমরা ক্লাস তোমাদেরকে নিয়েছি জুমে, যেখানে তোমরা সবসময় জুমে। কোশ্চেন করতে পারতা, হ্যান্ড রাইজ করতে পারতা, কমেন্টে লিখতে পারতা। আবার আমাদের সবকিছু মেইনটেইনের জন্য ছিল ওয়েবসাইটে পরীক্ষার লিঙ্ক গুলো থাকতো, হ্যাঁ মার্কগুলো সেখানে প্রকাশিত হতো, রেকর্ডেড ক্লাসগুলো সেখানে তোমরা পেয়ে যেতে। এটা ছিল আমাদের ওয়েবসাইট কেন্দ্রিক সবকিছু। এবং তোমাদেরকে টেলিগ্রাম গ্রুপে যুক্ত রাখা হতো, সেখানে ডাউট সলভ সেকশন, সবার সাথে কথা জি বলা, জি জি। বাংলা ইংলিশ সাধারণ জ্ঞানের জন্য আলাদা আলাদা হ্যাঁ সেকশন, অর্থাৎ সবকিছু সেখানে সাজানো থাকতো। এবং তোমরা হ্যাঁ 24/7 সব সময় টিচার এবং তোমাদের যারা সহপাঠী আছে স্কুল অফ এক্সিলেন্সে সবার সাথে যোগাযোগ করতে পারতে। জি। তো এই যে আমাদের সামগ্রিক অনলাইন ব্যবস্থাপনা, এই বিষয়টাকে তুমি আসলেই কিভাবে দেখেছিলে ওই সময়, বা একজন শিক্ষার্থী হিসেবে তোমার অবজারভেশন কি? ভাই আমি তো অন্যান্য অনলাইন প্ল্যাটফর্ম দেখি নাই, সো আমি কম্পেয়ার করতে আচ্ছা। পারবো না। কিন্তু হ্যাঁ হ্যাঁ। আপনাদের প্ল্যাটফর্মটা এত বেশি গোছালো ছিল, যেমন আমি অ্যাডমিশন টাইমে ফেসবুকটারে অ্যাভয়েড করতাম। হুম হুম। তো আপনাদের আপনাদের কোর্সে ফেসবুকের কোনো প্রয়োজনই হয় না। আচ্ছা কারণ আচ্ছা। হ্যাঁ। ফেসবুক থাকলে দেখা যাচ্ছে অনেক দিকে মনোযোগ চলে যায়, রিলস দেখা, বিভিন্ন হুম ভিডিও হুম দেখা, তখন টাইম হুম ওয়েস্ট হয়। সো আপনাদের এখানে আপনাদের প্ল্যাটফর্মে এমন কোনো ইয়ে ছিল না যার জন্য ফেসবুক লাগে, যেটা আমারে আসলে খুব মানে সন্তুষ্ট করছে ফার্স্ট অফ অল। আচ্ছা। নেক্সটে আপনাদের যে রেকর্ডেড ক্লাসগুলো, যেগুলো আমি মিস করলে, দেখা যাচ্ছে অনেক সময় অসুস্থতার কারণে দু একটা ক্লাস মিস করছি, পরে এসে ওই ক্লাসটা রেকর্ডেড করে নিছি। তারপর হচ্ছে হুম টেলিগ্রামে গ্রুপ ছিল, আপনি তো একটু আগে বললেনই যে আমার আসলে যে ডাউট সব, তারপর হচ্ছিল নিজেদের আমাদের কোনো অভিযোগ আছে কিনা অভিযোগ বক্স, তারপর হচ্ছে হলো বাংলা ইংলিশ জিকের জন্য আলাদা আলাদা প্ল্যাটফর্ম ছিল, যেখানে হুম আমাদের কোনো সমস্যা হলে আমরা সেখানে সেটা ছবি তুলে সেটা পাঠাতাম, সেখানে ভাইরা স্যারেরা সেটা সলভ করে দিত। হুম। এগুলো আসলে অ্যামেজিং ভাই, আসলে মানে মানে চাওয়ার থেকে বেশি ভাই, অনেক ভালো আচ্ছা। সব দিক থেকে। অর্থাৎ হ্যাঁ হ্যাঁ, তাহলে আমাদের যে অনলাইন ব্যবস্থাপনাটা, সেটা একজন শিক্ষার্থীর হ্যাঁ হ্যাঁ। তার যে সার্বিক মানে অভাব, যে মানে কেউ ভাই, যা মানে যে প্রয়োজন। কেউ সন্তুষ্ট হবে, যে কেউ, আচ্ছা এনিওয়ান। আচ্ছা। মানে তার যে চাহিদাগুলো সেগুলো আসলেই পূরণ করতে পেরেছে। সে যাতে হ্যাঁ হ্যাঁ। কখনো লস না ফিল করে, যে আমি তো শুধু একা একা বসে বসে রুমের মধ্যে পড়ছি, এটা যাতে সে ফিল না করে, সে যাতে ফিল করে যে আমার সাথে আরো হাজার হাজার যে হ্যাঁ স্টুডেন্ট আমার আছে। সাথে আরো সহপাঠীরা আছে, আমার 500 600 হ্যাঁ 1000 হ্যাঁ। সহপাঠী আছে আমার সাথে। এ- এ- এ-
হ্যাঁ, এবং তাদের সাথে নিজেকে তুলনা করতে পারা যে তাদের হ্যাঁ, লেখাপড়াটা কত দূর, আমার লেখাপড়াটা কত দূর। হ্যাঁ, হ্যাঁ, পরীক্ষাগুলোর মার্কস হ্যাঁ, দেখে র্যাঙ্কিং পরীক্ষা গুলো দেখতে দেওয়ার পারা, পরে মানে সবকিছু। মেরিট লিস্ট হুম, এগুলো। হ্যাঁ হ্যাঁ, সবসময় আমরা মেরিট লিস্ট প্রকাশ করেছি যাতে তুমি আসলে হ্যাঁ, বুঝতে পারো যে আসলে তোমার অবস্থানটা কোথায়। আচ্ছা, নাইম, দেখো আমরা তোমাদের সার্বিক মানে নার্সিং এর জন্য মান্থলি মিটিং এর আয়োজন করতাম, এবং মান্থলি মিটিং গুলোতে আশা করি অ্যাটেন্ড করেছো। এবং হ্যাঁ, 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 সিইও মধু হাসান স্যার তোমাদের মাঝে মাঝেই হচ্ছে খুবই শাসন করতেন ক্লাসের শুরুতে বা ক্লাসের শেষে, এটাও জি। দেখেছি। তো এই যে আমাদের শাসনের যে ভাষাগুলো বা আমাদের যে মান্থলি মিটিং এ তোমাদেরকে ইন্টেন্সিভ ভাবে সবাইকে কেয়ার নেওয়া, তো এটা তোমার কাছে কেমন লেগেছিল একজন শিক্ষার্থী হিসেবে? হ্যাঁ, মান্থলি মিটিং এ হয়তো কি যে আমরা সবাই আমাদের একটা ডিসিশন জানাইতাম যে কখন থেকে ক্লাস করালে ভালো হয়, কখন থেকে হুম উঠে পড়লে ভালো হয়, সকালে কিভাবে হুম শুরু করা যায়, কখন ক্লাস হুম করা যায়, এগুলো আমরা আর কি নিজেরা একটু স্যারদের সাথে আলোচনা করতাম। মেইনলি স্যারেরা হুম আমাদের বলতো, তারপর আমরা একটু আলোচনা করার সুযোগ পাইতাম। হুম তো এখানে সবার সাথে একসাথে বসে আলোচনা করা যে আসলে কার কখন সময়, কখন করলে কোনটা ভালো হয়, কোনটা হুম হুম মানে আমরা যদি একটু ধর্মীয় দৃষ্টিকোণ দিয়েও আমরা একটু বিবেচনা করতাম যে সকালে উঠে কি করা উচিত না করা উচিত, কখন হুম ক্লাস শুরু করা উচিত, এগুলো আমরা আসলে মান্থলি যে মিটিং আছে এখানে আলোচনা করতাম। তো আসলে ভাই এখানে আসলে মিটিংটা খুবই হেল্পফুল ছিল, যেটা আসলে আমাদের জন্য, সবার জন্য আর কি, আমরা যারা ছিলাম স্টুডেন্ট সবার জন্য আসলে অনেক উপকারী ছিল আর কি। আচ্ছা, তো এটা হচ্ছে তোমাদের মধ্যে কানেক্টিভিটিটা বৃদ্ধি করার জন্য, টিচার জি, স্টুডেন্ট এবং স্টুডেন্ট হ্যাঁ, স্টুডেন্ট কানেক্টিভিটি বৃদ্ধি করার জন্য মূলত আমাদের মিটিং গুলোর আয়োজন করা। আহ, আমরা অনুষ্ঠানের একদমই শেষ পর্যায়ে চলে এসেছি নাই। শেষ পর্যায়ে যদি তোমার কাছে জিজ্ঞাসা করি যে দেখো তোমরা হচ্ছে আমাদের ভবিষ্যৎ যারা শিক্ষার্থী আছে তাদের জন্য অনুপ্রেরণা, তাদেরকে আরো একবার স্বপ্ন দেখার জন্য অনুপ্রেরণা, যে যারা প্রথমবার ব্যর্থ হয়েছে তারা অনেক ক্ষেত্রে হাল একদমই ছেড়ে দেয় যে আমি আর অ্যাডমিশন টেস্ট দিবই না, আমার দিয়ে আর হবেই না। তো সেই জায়গা থেকে যে ঘুরে দাঁড়ানো যায়, তাদের প্রতিচ্ছবি প্রতিচ্ছবি হচ্ছে তোমরা, যে পরবর্তীতে এসে অনেকগুলো বিশ্ববিদ্যালয়ে সবগুলোতেই ভালো সাবজেক্ট পড়ার সুযোগ পাওয়া। আমরা দেখেছি আমাদের এখানে সেকেন্ড টাইমার শিক্ষার্থী হিসেবে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে প্রথম হয়েছে, রাজশাহী জি, বিশ্ববিদ্যালয় টপ 10 এর মধ্যে পজিশন করছে। তুমি হ্যাঁ, আইন ডিপার্টমেন্টে পড়ার জন্য আর কি আহ, আহ, মনোনীত হয়েছো, যেটা আসলে ইমপ্রেসিভ, জাস্ট ইমপ্রেসিভ। কারণ আইনের উপরে তুমি তো আর চাইলেও মানে আর দরকার নাই তোমার না সাবজেক্ট, আইনের তুমি উপরে সব সাবজেক্ট সাবজেক্টের হয়ে জন্য আসছে। এলিজিবল। তো এটা আসলেই ইমপ্রেসিভ অ্যাচিভমেন্ট তো আমি বলবো। জি, তো আমরা যেটা বিশ্বাস করি, স্কুল অফ এক্সেলেন্স যেটা বিশ্বাস করে সেটা হচ্ছে যে তোমরা হচ্ছে আমাদের জন্য সম্পদ। তোমাদের সাথে যে আমাদের সম্পর্ক সেটা শুরু হয়েছে তুমি যেদিন আমাদের কোর্সে ভর্তি হয়েছো ঠিক সেদিন, এবং তোমাদের সাথে আমাদের সম্পর্ক থাকবে যতদিন আমরা বেঁচে থাকবো ঠিক ততদিন। এবং জি, এই সম্পূর্ণ সময়ে আমরা যোগাযোগ রাখবো, কথা হবে, একসাথে চলা হবে ইনশাল্লাহ। জি, আহ, এবং আমাদের যে ভবিষ্যৎ শিক্ষার্থী যারা আছে তারাও তোমার হাত ধরে আমাদের প্ল্যাটফর্ম সম্পর্কে পরিচিত হবে। যেমন দেখো আমাদের সাবেক শিক্ষার্থী মাহিনুর রহমান মাহিন, যার কথা বললে, তোমার খুবই কাছের একজন বন্ধু, তার জি, মাধ্যমে তুমি আমাদের এখান থেকে সেবা নিয়ে দেখো তুমি তোমার যে কাঙ্ক্ষিত সফলতা সেটা পেয়েছো। এবং জি, আমাদের যারা ভবিষ্যৎ শিক্ষার্থী তারাও তোমাদের হাত ধরে আমাদের প্ল্যাটফর্ম, ইনশাল্লাহ এটা আমরা ভরসা রাখি। এবং জি। তোমার আহ, কাছে যদি শেষ জিজ্ঞাসাটা করি যে ভবিষ্যতে নিজেকে কোন জায়গাতে দেখতে চাও, বা নিজের নিজেকে নিয়ে। আচ্ছা, নাই, কি সর্বশেষ প্রশ্ন তুমি বুঝতে পেরেছো? ভাই একটু নেট প্রবলেম আচ্ছা ছিল কিনা বা আচ্ছা আচ্ছা, আমি আরো একবার বলি। আরেকবার বললে ভালো হতো। যে একদমই সর্বশেষ জিজ্ঞাসা তোমার কাছে যে ভবিষ্যতে আসলে নিজেকে কোথায় দেখতে চাও, বা নিজেকে নিয়ে স্বপ্নটা কি, নিজের পরিবারকে নিয়ে, নিজের সমাজকে নিয়ে, নিজের দেশকে নিয়ে তোমার ভাবনাটা কি? জি, জি ভাই, অবশ্যই। ভাই আমার যেহেতু আইন বিভাগে পড়ার সুযোগ পেয়েছি, সো হুম আমার আমার পার্সোনাল যদি আমি আমার ফিউচার প্ল্যান বা আমার ইচ্ছাটা যদি আমি বলি, তো আমার ইচ্ছা আছে একজন সহকারী জজ হিসেবে মনোনীত হওয়ার, যেহেতু এখান থেকে পরীক্ষা দিয়ে হওয়ার সুযোগ আছে। তো আচ্ছা সেদিকে যাওয়ার ইচ্ছা আছে। আচ্ছা আর আচ্ছা। অবশ্যই যেহেতু পেশাটা পেশাটা দেশের জন্য, দেশের মানুষের জন্য, সো ওই দিকটা তো বিবেচনা আছেই যে হুম মানুষের আসলে আচ্ছা সত্যের জয়, যেটা আমার মানুষ বলে, সত্যের দিকে ধাবিত হওয়ার, মানুষের উপকার করার।
দেশের মানুষের জন্য কাজ করা, সমাজের জন্য কাজ করা, হুম। দেশের জন্য কাজ করা। এই সাথে আছে ভাই, দোয়া করবেন। আল্লাহ ভরসা যে সৎ উদ্দেশ্য নিয়ে আইন বিভাগে তোমার পড়ালেখা শুরু হচ্ছে, আশা করি জীবনের শেষ দিন পর্যন্ত এই উদ্দেশ্য সৎ থাকবে, জি এবং ভাই। দেশের জন্য কাজ করার সুযোগ তৈরি হবে ইনশাল্লাহ। তোমাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে এই সম্পূর্ণ সময়ে তোমার অ্যাডমিশন জার্নির গল্প শোনানোর জন্য, এবং আমাদের যারা ভবিষ্যৎ শিক্ষার্থী তাদের জন্য অনুপ্রেরণা হয়ে থাকার জন্য। আহ, নাইম এবছর সেকেন্ড টাইম ভর্তি পরীক্ষায় রাজশাহী বিশ্ববিদ্যালয়ের 51তম, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এবং গুচ্ছ বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষাতেও প্রথম সারির সাবজেক্ট পাওয়ার মতো মেরিট পজিশন অর্জন করেছে। নাইমকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য, এবং যারা আপনারা আমাদের সম্পূর্ণ সেশনে ছিলেন এবং আমাদের সাথে নাইমের গল্প শুনেছেন, সবাইকেও ধন্যবাদ দিয়ে শেষ করছি আজকের সেশন। ধন্যবাদ আপনাদেরকে। আসসালামু আলাইকুম।